নমস্কার বন্ধুরা, আমি সেবিকা চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে। আমার আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের ভৌতিক কাহিনী কঙ্কাল সারথি। উফ, ম্যালেরিয়ার মতো ছেঁচড়া অসুখ পৃথিবীতে আর আছে কি? এই দেখো না, শখ করে সেদিন ঢাকুরিয়া লেক দেখতে গিয়েছিলাম সন্ধ্যার একটু আগে। হঠাৎ কাঁপুনি দিয়ে জ্বর এলো। সে কি যে জ্বর, সে যে কি কাঁপুনি! না পারি দাঁড়াতে, না পারি বসতে, একেবারে ঘাসের উপর শুয়ে পড়লুম। কি শীত রে বাবা! মাথা থেকে পা পর্যন্ত চাদর মুড়ি দিয়ে কাঁপতে কাঁপতে যেন আচ্ছন্নের মতো পড়ে রইলুম। সেভাবে কতক্ষণ যে ছিলাম ভগবান জানেন। তো একবার চাদরের ভেতর থেকে জুল জুল করে চোখ মেলে উঁকি মেরে দেখলাম চারদিকে গাঢ় অন্ধকারের মেলা, কোথাও জনমানবের সাড়া নেই। বুকটা হঠাৎ ছ্যাদ করে উঠল। কোথায় বাগবাজারে আমার বাড়ি, আর কোথায় পড়ে আছি আমি একলা? গুন্ডারা গলায় ছুরি বসাতে পারি, সাপে কামড়াতে পারি, বিনা চিকিৎসায় প্রাণ পাখি ফুরুত করে পালিয়ে যেতে পারে। বাড়ির লোক এতক্ষণে হয়তো ভেবেই সারা হচ্ছে, না আর এখানে থাকা চলে না, যেমন করেই হোক আমাকে আজ বাড়ি যেতেই হবে। অনেক কষ্টে উঠে দাঁড়ালুম। গায়ের ভেতর দিয়ে যেন একটা আগুনের ঝলক ছুটে বেরিয়ে গেল। চোখের সামনে দিয়ে যেন রাশি রাশি সর্ষে ফুল নাচতে নাচতে একবার আধার সাগরে ডুব দিচ্ছে, আর একবার ভেসে ভেসে উঠছে। প্রতিবার পা ফেলি আর মনে হয় এই বুঝি আমি দরাম করে পপাত ধরণী তলে হলুম। কিন্তু থামলাম না, টলতে টলতে এগিয়ে চলেছি মাতালের মতো। রাত ঝাঝা করছে। সেই রাত্রে আমি প্রথম বুঝলাম পৃথিবী কত বেশি স্তব্ধ হতে পারে। শহরের হট্টগোলে রাগ হয় বটে, কিন্তু এই স্তব্ধতাও তো সহ্য করা অসম্ভব। একটা ব্যাঙ, কি একটা ঝিঝি পোকা, কি একটা পাহাড়ওয়ালার ডাক পর্যন্ত শোনা যাচ্ছে না। গাছের পাতায় বাতাসের একটু নিঃশ্বাস পর্যন্ত শোনা যাচ্ছে না। সারি সারি কোম্পানির আলোর থামগুলো নীরবে দাঁড়িয়ে জ্বলন্ত চোখে যেন থমথমে অন্ধকারকে নিরীক্ষণ করছে। তিমির তুলির প্রলেপ মাখানো গাছপাতার ফাঁকে ফাঁকে বাড়ির পর বাড়ি দেখা যাচ্ছে বটে, কিন্তু তারাও যেন প্রেতপুরীর মতো নিস্তব্ধতার ভেতর থেকে একটা ঘুম ভাঙা খোকার কান্নার আওয়াজ পর্যন্ত জেগে উঠছে না। কে যেন আজ নিশুতির মন্ত্র পড়ে সমস্ত জগৎকে বোবা করে দিয়েছে। জ্বরের ঘুরে চলেছি তো চলেছি, এই নিঃশব্দ পল্লী ছেড়ে শহরের শব্দের রাজ্যে গিয়ে পড়বার জন্য প্রাণটা যেন আইঢাই করতে লাগলো। কিন্তু এ পথ আর শেষ হতে চায় না। এ পথ যেন আজও শেষ হবে না, কালও শেষ হবে না। আমাকে যেন কোনো এক অভিশপ্ত আত্মার মতো চলতে হবে অনন্ত কাল ধরে। এক বেচারি ইহুদির গল্প পড়েছিলাম, কার সাপে তাকে নাকি অনন্ত কাল ধরে সারা বিশ্বে ছুটোছুটি করে বেড়াতে হয়েছিল। আমারও তাই হলো নাকি? মাথাটা একবার নাড়া দিয়ে ভাবলুম, দুধ ছাই, কি সব উদ্ভট ভাবছি। জ্বরে আমার মাথা খারাপ হয়ে গেল নাকি? মাঝে মাঝে এক একটা মাঠ যেন এক একটা অন্ধকারের মায়া সরোবর। সেখান দিয়ে যেন অন্ধকারের ঢেউ বইছে, অন্ধকারের স্রোত ছুটে আসছে আমাকে গ্রাস করবার জন্য। অন্ধকারের তরঙ্গের ভেতরে গাছগুলোকে দেখাচ্ছে যেন বড় বড় দৈত্য দানবের মতো। পথিকের হৃৎপিণ্ড ছিঁড়ে খাওয়ার জন্য ওরা উৎপেতে প্রস্তুত হয়ে আছে।
কান্না ভরা কনকনে বাতাস এসে চুপি চুপি যেন আমার কানে কানে বলে যাচ্ছে, ও হেনে ঝুম রাতের অজানা মানুষ, এ মৃত্যুপুরীর ভেতর দিয়ে কোথায় চলেছ তুমি? আমার কথা শোনো। ভূত পেত্রা একে একে জেগে উঠছে। এই বেলা প্রাণ নিয়ে পালাও, যাও যাও গো। আরো খানিক অগ্রসর হয়ে মনে হলো পৃথিবীর সমস্ত শব্দ এসে আবার দুই পায়ের জুতোর ভিতরে আশ্রয় নিয়েছে। প্রত্যেকবার পা ফেলি আর সেই শব্দগুলো জুতোর ভেতর থেকে চমকে উঠে রাজপথের ওপর আছাড় খেয়ে পড়ে আমাকে চমকে চমকে তুলে। শব্দ শুনতে চাই, নিজের পায়ের শব্দ পাচ্ছি, কিন্তু কেন জানি না সে শব্দ শুনে শুনে আমার মন খুশি হবে কি আরো বেশি নেতিয়ে পড়তে লাগলো। সে যেন রাজপথে ঘুমন্ত কোনো অশরীরী প্রেতাত্মার চিৎকার। আমার পদাঘাতে সে যন্ত্রণায় গজরে গজরে উঠছে। এতক্ষণ পরে রসা রোডের মোড়ে এসে পড়লাম। আশ্বস্তের নিঃশ্বাস ফেলে রানওয়ের একটা লোহার থামে ঠেসান দিয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ জিরিয়ে নিলাম। এখানটাও তেমনি নির্জন ও তেমনি নিস্তব্ধ হলেও আমার মন অনেকটা আরাম পেল। ওই তো ট্রামের রাস্তা, ওই পথ ধরে সিধে গেলেই যত মাইল দূরেই যাক আমার পাড়া বাগবাজার যাওয়া যাবেই। খানিক দূরে এগোতে পারলেই লোকজনের সাড়াও পাবো। আর ট্রাম বাস বন্ধ হলেও ট্যাক্সি মেলাও তো অসম্ভব নয়। কিন্তু জ্বরে আমার চোখ ছলছল করছে, কান ভো ভো করছে, মাথা ঘুরছে ভো ভো করে। বারবার ইচ্ছা হতে লাগলো পথের উপর লম্বা হয়ে শুয়ে পড়বার জন্য। কেবল বাপ মায়ের বিষণ্ণ মুখের কথা ভেবেই মনের সেই ইচ্ছা দমন করলো অনেক কষ্টে। নিজে নিজেই বললাম, মন তুমি শান্ত হও, এই পথের শেষেই আছে তোমার বাড়ি, তোমার আত্মীয় স্বজন, তোমার নরম তুলতুলে বিছানা। কোনো রকমে চক্ষু মুদে এই পথটুকু পার হতে পারলেই ব্যাস সকল কষ্ট সকল ভাবনার অবসান। হঠাৎ দূর থেকে একটা শব্দ জেগে উঠে চারদিকের নিস্তব্ধতার মুখে যেন ভাষা দিলে। ঘর 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 করে একটা বাজ পড়ার মতো শব্দ আমার দিকে এগিয়ে আসছে। তারপরে শুনলাম ভেপুর আওয়াজ। ট্যাক্সি না বাস? আহ্লাদে চাঙ্গা হয়ে সোজা হয়ে দাঁড়িয়ে পথের দিকে তাকিয়ে রইলাম। তারপরে দেখা গেল ওপরে দুটো আর নিচে একটা আলো। তিনটে আলো দেখে বুঝলাম ট্যাক্সি নয়, বাস আসছে। তাহলে জ্বরের ধমকে আমি ভুল বুঝেছিলাম। বাস যখন চলছে তখন রাত খুব একটা হয়নি। কিন্তু আশ্চর্য, এর মধ্যে এই এলাকাটা এমন ভয়ানক নিস্তব্ধ হয়ে পড়ে। বাবা, আমার কলকাতার গোলমাল বেঁচে থাক, এ অঞ্চলে আমার ভদ্রলোক বাস করে। কিন্তু বাসের ভিতরে অত বেশি আলো জ্বলছে কেন? সামনে সারা পথে সে যেন আগুনের ঢেউ বইয়ে ছুটে আসছে। আর এই নিরালা পথেই বা বাপু অত জোরে জোরে ঘাটু বাজাবার দরকার কি? এই অঞ্চলের সন্ধ্যার পরেই তো ঘুম কাতরে লোকগুলোর কানে যে তালা ধরে যাবে। ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে ধুলোয় ধুলোয় পথ অন্ধকার করে একখানা রাঙা টকটকে মস্ত বাস আমার সামনে এসে দাঁড়িয়ে পড়ল এবং সঙ্গে সঙ্গেই একজন তীক্ষ্ণ চিৎকার করে চেঁচিয়ে উঠল, ধর্মতলা ধর্মতলা ধর্মতলা, ওয়েলিংটন ওয়েলিংটন, শ্যামবাজার। আমি তাড়াতাড়ি উঠে একখানা গদি মোড়া আসনের ওপর থপ করে বসে পড়লাম। হোক শ্যামবাজারের বাস, এই মস্ত মরার মুল্লুক থেকে তো এখন সরে পড়ি। শ্যামবাজার থেকে বাগবাজার পায়ে হেঁটে যেতে এমন বিশেষ দেরি লাগবে না। কিন্তু কেন জানি না বাসের ভিতরে ঢুকেই আমার বোধ হলো আমি যেন এক জগৎ ছেড়ে এক অচেনা জগতের ভেতরে প্রবেশ করলাম। বাস ছুটছে আর ভেপু বাজছে। এত বেগে বাস ছুটছে
তার জানলাগুলো সব খোলা রয়েছে, অথচ বাইরে থেকে বাতাসের একটুখানি ঝলক পর্যন্ত আমার গায়ে লাগছে না। ভারী অবাক হয়ে গেলাম। আমার জ্বর কি এত বেশি হয়ে উঠেছে যে দেহের অনুভব করার ক্ষমতাটুকু আর নেই? পথ তেমনি নির্জন আর নিঃসার, কিন্তু বাতাসও কি আজ ঘুমিয়ে পড়েছে? আমার মনে হতে লাগলো দম বন্ধ হয়ে সারা পৃথিবী আজ মারা পড়েছে, আর কোথাও জীবনের লক্ষণ নেই। বেঁচে আছি খালি আমি, এই বাসের ড্রাইভার আর কন্ডাক্টর। আমরা তিনজন ছাড়া বাসের ভিতরেও কোনো আরোহী ছিল না। থাকবেই বা কেন? এত রাত্রে কার ঘাড়ে ভূত চাপবে যে বাসে চড়ে বেড়াতে বেরোবে? বাসের ভেপু বাজছে আর বাজছে, কান যে ঝালাপালা হয়ে গেল। কন্ডাক্টরের দিকে ফিরে বিরক্ত স্বরে বললাম, ড্রাইভারকে বারণ করে দাও, পথে লোকজন নেই, গাড়িও নেই, তবে এত জোরে হর্ন বাজাচ্ছে কেন? লোকটা শিখ, মস্ত বড় লম্বা শরীর, মস্ত একটা দাড়ি, কালা আর বোবার মতন আমার পানে আড়ষ্ট চোখে তাকিয়ে রইল। আবার বললেন, শুনছো, হর্ন দিতে বারণ করো। সে তবুও জবাব দিলে না, ড্রাইভারকে হর্ন থামাতেও বললে না। লোকটা সত্যি সত্যি কালা নাকি বোবা? কিন্তু তাই বা হবে কি করে? এইখানে আগেই তো সে ধর্মতলা, ওয়েলিংটন, শ্যামবাজার বলে বলে চেঁচিয়ে পাড়া মাফ করছিল। সে বোধহয় আমার কথার জবাব দিতে চায় না। এরা যে কি ভেবেছে যে এদের ভেপুর আওয়াজে সারা শহরের ঘুম ভেঙে যাবে, আর তাহলেই সবাই বিছানা ছেড়ে লাফিয়ে উঠে এসে বাসের প্যাসেঞ্জার হয়ে বসবে। শহর জাগবার লক্ষণ প্রকাশ করল না। পথের আশেপাশে নেড়ি কুকুরগুলো আরাম করে কুণ্ডলি পাকিয়ে শুয়ে ঘুমাচ্ছিল, কিন্তু এই বাসের সাড়া পেয়েই তারা তাড়াতাড়ি উঠে লেজ পেটের তলায় ঢুকিয়ে পালাতে লাগলো। মহা ভয়ে কি আবার ঘেউ ঘেউ করে কাঁদতে লাগলো। আজকে বাইরের জীবের সাড়া পাওয়া যাচ্ছে কেবল এই কুকুরগুলোর কাছ থেকে, কিন্তু তারাও দেখা মাত্রই অদৃশ্য হয়ে যাচ্ছে। কুকুরগুলো কেন আজ আমাদের বাসটা দেখে ভয় পালাচ্ছে? মনের ভিতর কেবল এই প্রশ্নই জাগতে লাগলো। কেন কেন কেন? কন্ডাক্টর কেন আমার কথা জবাব দিচ্ছে না? কেন কেন কেন? ড্রাইভার কেন ক্রমাগত ভেপু বাজাচ্ছে? কেন কেন কেন? কন্ডাক্টরের দিকে ফিরে বললুম, তোমার ভাড়ার পয়সা নাও। সে মস্ত একখানা কালো হাত বাড়ালো। ভাড়া দিয়ে টিকিট নেওয়ার সময় আমার হাতে তার হাতের ছোঁয়া লাগলো। উফ! অমনি মনে হলো কে যেন একখানা তীক্ষ্ণ বরফের ছুরি নিয়ে আমার হাতে খ্যাট করে খোঁচা মারল। জ্যান্ত মানুষের হাত এমন ঠান্ডা কনকনে হয়? আশ্চর্য হয়ে তার মুখের দিকে তাকালাম। তার লম্বা চুল আর দাড়ি গোফের জঙ্গলে ভরা মুখখানা বাঁশি মরার মতো স্থির। তার চোখেও পলক পড়ছে না, তার চোখ যেন পাথরের গড়া। আমার বুকটা ঘুরঘুর করতে লাগলো। আজকে শহরের নির্জনতা, পৃথিবীর এই নিস্তব্ধতা, বাতাসের এই অভাব, ভাড়াটে বাসের এই ভেপুর আওয়াজ, কন্ডাক্টরের উদাসীন মূর্তি, সমস্তই যেন রহস্যময়, সমস্তই যেন বড় অস্বাভাবিক। কি কুক্ষণে আজ বাড়ির বাইরে পা দিয়েছি, যতবার ফিরে তাকাই ততবারই কন্ডাক্টরের সেই মরার মতো স্থির মুখ আর পলক হারা পাথুরে দৃষ্টি চোখে পড়ে। কেমন একটা অমানসিকভাবে আমার মনটা ছেয়ে গেল। আর সহ্য করতে পারলাম না। সামনের বেঞ্চের ওপর দুই হাতের ভিতর মাথা রেখে চোখ বুজে চুপ করে বসে রইলাম। ভাবলাম শ্যামবাজার পৌঁছাবার আগে আর মাথা তুলে চাইব না, কিন্তু মাথা তুলতে হলো, চোখও খুলতে হলো। প্রায় 1 ঘন্টারও বেশি সময় হয়ে গেছে, গাড়িও না থেমে ক্রমাগত ছুটছে। তবু এখনো শ্যামবাজার এলো না কেন?
মুখ তুলে জানলা দিয়ে মুখ বাড়িয়ে আমার বিস্ময়ের সীমা রইল না। শ্যামবাজার তো অনেক দূরের কথা, গাড়ি এখনো ভবানীপুরেই আসেনি, অথচ গাড়ি যে এত বেগে ছুটছে। দুপাশের বাড়িগুলো তীরের মতন পিছনে সরে সরে যাচ্ছে। ইউ কি সম্ভব? হতভম্বের মতো মুখ ফিরিয়ে দেখি গাড়ির ভিতরে 10-12 জন লোক বসে রয়েছে। নিজের চোখকেও আমি বিশ্বাস করতে পারলাম না। আমি হলফ করে বলতে পারি এতক্ষণের ভিতরে একবারও গাড়ি থামেনি। তবু কোত্থেকে এলো এরা? কখন এরা গাড়িতে উঠল? একে একে সকলের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখলাম সব মুখই মরার মতন স্থির, নির্বিকার। সব চোখের পাথুরে দৃষ্টি আড়ষ্ট হয়ে আছে। কে যেন শ্মশান থেকে কয়েকটা মৃতদেহ তুলে এনে এই বেঞ্চির ওপর সারি সারি বসিয়ে দিয়ে গেছে। তাদের ভিতর বাঙালি আছে, খোট্টা আছে, সাহেব আছে, কিন্তু তারা সবাই চেয়ে আছে আমার দিকেই। সে চাউনিতে কোনো ভয়ের আমেজ নেই, সে চাউনি যেন চাউনিই নয়, অথচ সে চাউনি দেখলেই গা ছমছম করে, দেহের রক্ত ঠান্ডা হয়ে যায়। তাদের চাউনি যেন চোখের ভেতর দিয়ে আসছে না, আসছে আলোকের ওপার থেকে, অন্ধকারের আত্মার ভেতর থেকে। যে দেশে জ্যান্ত মানুষ নেই সেই দেশ থেকে, ভাবহীন অথচ ভয়ানক তাদের সেই চাহনি। আর এক আশ্চর্য ব্যাপার এই যে গাড়ির ঝাঁকুনিতে তাদের কারোর দেহ এতটুকু নড়ছে না। গাড়ির ভিতর বসে তাদের দেহ যেন গাড়িকে না ছুঁয়ে শূন্যে বিরাজ করছে। মনে হতে লাগলো আমার অজ্ঞাত সারে যেমন হঠাৎ তারা গাড়ির ভিতর এসে উড়ে এসে জুড়ে বসেছে, তেমনি হঠাৎ আবার হাওয়া হয়ে হাওয়ার সঙ্গে মিলিয়ে যেতে পারে আমার অজান্তেই। তারা যেন ছায়ার কায়াহীন অনুচর, দেখা দেয় ধরা দেয় না। আমার সভয় দৃষ্টি আবার পথের দিকে ফিরিয়ে নিলাম। গাড়ি তেমনি হেঁচকি তোলা আওয়াজের মতন ভেপুর শব্দ করতে করতে তীর বেগে ছুটেছে, কিন্তু তখনও ভবানীপুর আসেনি। আমি শ্যামবাজার না সোজা জমালয়ের দিকে চলেছি। কি এক দুঃসহ অচেনা টানে অস্থির হয়ে চোখ আবার গাড়ির ভিতরে ফেরালাম। গাড়িতে ইতিমধ্যে লোকের সংখ্যা আরো বেড়ে উঠেছে, কিন্তু লোকগুলো স্থির নেত্রে আমার দিকেই তাকিয়ে আছে। সমস্ত গাড়ির ভেতর একটা বোটকা গন্ধ ভেসে বেড়াচ্ছে, যেন বাসি মরার গন্ধ। হাসপাতালে মরার ঘরে গিয়ে আমি একবার এইরকমই গন্ধ পেয়েছিলাম। সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠল, বুকের কাছটা শিউরে শিউরে উঠতে লাগলো। আমি কি জেগে আছি না স্বপ্ন দেখছি? আর থাকতে না পেরে চেঁচিয়ে উঠে বললাম, এই কন্ডাক্টর, গাড়ি বাঁধো। কন্ডাক্টর কোনো সাড়া দিলে না, গাড়ি থামাবার চেষ্টাও করলে না। আমি আবার বললাম, কিন্তু ফল হলো না। আমি দাঁড়িয়ে উঠে কন্ডাক্টরের দেহ ধরে নাড়া দিতে গেলাম, কিন্তু তাকে ছুঁতে পারলাম না। চোখের সামনে তাকে স্পষ্ট দেখতে পাচ্ছি, কিন্তু তাকে স্পর্শ করতে পাচ্ছি না। সে যেন হাওয়া দিয়ে তৈরি। হঠাৎ গাড়ির সব লোক একসাথে অট্টহাস্য শুরু করে দিল। সে অদ্ভুত বিভৎস হাসি আসছে যেন অনেক দূর থেকে, অনেক আকাশ বাতাস ভেদ করে, সমুদ্র পাহাড় প্রান্তর পার হয়ে, অনেক নরকের অন্ধকারে ডুব দিয়ে। অথচ তার আওয়াজ এত স্পষ্ট যে আমার কান ফেটে যাওয়ার মতো হলো। আমি পাগলের মতো চিৎকার করে বললাম, গাড়ি থামাও, জলদি থামাও, এই ড্রাইভার গাড়ি থামাও। গাড়ি থামানো ঘন্টার দড়ি ধরে আমি ঘন ঘন নাড়তে লাগলাম। ড্রাইভার এতক্ষণ পরে আমার দিকে মুখ ফেরালে। সে মুখে এক তিল মাংস নেই,
সে মুখ সাদা ধবধবে, হাড়ের মুখ, নাক আর চোখের জায়গায় 3-3টে গর্ত, দু ঠোঁটের দু জায়গায় 2 সারি দাঁত বেরিয়ে আছে। এতক্ষণ তবে পোশাক পরা এই কঙ্কালটাই গাড়ি চালিয়ে আসছে। গাড়ির ভিতর অট্টহাসির আওয়াজ আরো বেড়ে উঠল। আর সইতে পারলাম না। সে ভীষণ অট্টহাসি শুনতে শুনতে আমি একেবারে অজ্ঞান হয়ে গেলাম। জ্ঞান ফিরে দেখলাম নিজের ঘরের বিছানায় শুয়ে আছি। আমার চারপাশে বসে আছে মা, বাবা, ভাই আর বোনেরা। শুনলাম আমি নাকি রসা রোডের ফুটপাতের ওপরে জ্বরের ঘোরে বেহুশ হয়ে শুয়েছিলাম। কালকের রাতের বিভীষিকার কথা সকলকে বললাম। বাবা বললেন, ওসব বাজে কথা। জ্বরের ঝোঁকে লেকের ধার থেকে রসা রোড পর্যন্ত তুমি বেহুশ হয়েই পড়েছিলে, তারপর ওইসব খেয়াল রেখেছ। কিন্তু আমার মন বলতে লাগলো, না না, আমি যা দেখেছি তা খেয়াল নয়, কখনো তা খেয়াল নয়।